আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এ মাসেই বাংলাদেশে আসছেন। এই খবরটি আজকে প্রচারিত হবার পর থেকেই আমার কাছে পর্যন্ত অনেক রকমের প্রশ্ন এসেছে, হঠাৎ কেন সার্জিও গোর বাংলাদেশে আসছেন। যদিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি খবর আমার কাছে খুব ডিস্টার্বিং মনে হচ্ছে। সাতক্ষীরা ৪ থেকে নির্বাচিত জামাতের এমপি তার একটি ভিডিও প্রচারিত হয়েছে। খুবই লজ্জাজনক একটা ব্যাপার। যদিও আজকের এই পর্বে আমি সেই আলোচনাটা করব না, কিন্তু এই ভিডিওটি ফাঁস হওয়ার ফলে অন্যান্য বিষয়গুলো একটু সাইড লাইনে চলে গেছে। যাই হোক, আজকে আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সার্জিও গোরের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আমি তাৎক্ষণিকভাবে কিছু কথা বলতে চাই। শেষ পর্যন্ত সাথে থাকবে। কে এই সার্জিও গোর? ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এই সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ। অনেকেই বলেন জাস্ট এ ফোন কল অ্যাওয়ে তাদের সম্পর্কটা। এমনকি তিনি যে কোনো সময় ট্রাম্পের সাথে ফোন তুলে কথা বলতে পারেন এবং ট্রাম্পের সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সার্জিও গোর। সার্জিও গোরকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে এবং এই সাউথ এশিয়া এবং মধ্য এশিয়ায়, সেন্ট্রাল এশিয়ায় তাকে বিশেষ দূত করে পাঠানোর মধ্য দিয়ে ট্রাম্প কিন্তু একটি বার্তা শুরুতেই দিয়েছিলেন যে অঞ্চলকে তার সরকার গুরুত্ব দিয়ে দেখবে। সার্জিও গোর দায়িত্ব পালন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যদিও উত্থান পতন দেখছি, তারপরেও ডিফেন্স ট্রিটি হয়েছে 10 বছরের, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের সর্বশেষ যে 250তম স্বাধীনতা দিবস উদযাপনকালে ট্রাম্প ফোনে মোদির সাথে যে কথাগুলো বলেছেন। সুতরাং সার্জিও গোর ভারত এবং আমেরিকান সম্পর্কটাকে নতুন উচ্চতায় নেবার জন্য কাজ করছেন। তো এই যে বিশেষ দূত যারা, তারা যখন কোনো দেশে যায় তখন সেটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কেন সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশে আসছেন? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে তিনি 28শে জুলাই বাংলাদেশে ফিরবেন এবং সার্জিও গোর সম্ভবত 29শে জুলাই বাংলাদেশে আসবেন। অর্থাৎ ডক্টর খলিল বাংলাদেশে ফেরার পরে সার্জিও গোর বাংলাদেশ সফরে আসবেন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে যেমন সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা না, এই পররাষ্ট্র নীতি থেকে তারেক রহমান কিন্তু বেশ কিছু সরে গেছেন। রিসেন্টলি তারেক রহমান যে চীন সফর করেছেন, সেখানে চীনের সাথে বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ক আলোচনা, সমঝোতা চুক্তি, আবার চীন মিয়ানমার বাংলাদেশের মধ্য দিয়ে অর্থনৈতিক করিডোর, চীনকে চট্টগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া, মোংলা পোর্ট সংরক্ষণে রক্ষণাবেক্ষণে চীনকে দেওয়া, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে আলোচনা চলছে, সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমেরিকার জন্য উদ্বেগজনক এবং আমেরিকা যে এই বে অফ বেঙ্গল, সাউথ এশিয়া, ইন্দো প্যাসিফিক রিজন, এই অঞ্চলগুলো নিয়ে যা ভাবে, সেখানে বাংলাদেশ চীনের এই সম্পর্কের অগ্রগতিটা তাদের কপালে ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। শুধু চীন নয়, পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আগের চাইতে অনেক বেশি উষ্ণ। তুরস্কের সাথেও আমরা দেখতে পাচ্ছি তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি করবে, অস্ত্র কারখানা করবে। এর বাইরেও
রাশিয়ার সাথেও একটা সম্পর্ক আমরা লক্ষ্য করছি। কদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেছেন। এই সকল পরিস্থিতি বাংলাদেশের পরিবর্তিত পররাষ্ট্র নীতিকে আমেরিকা কিভাবে মূল্যায়ন করছেন সেই বিষয়গুলো নিয়েই সার্জিও গোর বাংলাদেশ এলে আলোচনা করবেন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গোরের মিটিং হবে। এর বাইরেও তিনি আরো বেশ কিছু মিটিং করবেন, এমনকি দুই একটা রাজনৈতিক দলের প্রধানের সাথেও তার মিটিং করবার কথা। সার্জিও গোরের এই ট্যুরটা রুটিন হবার কোনো সুযোগ নেই, কারণ বিশেষ দূতরা বিশেষ কারণেই বিশেষ দেশ সফর করেন। এর বাইরেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, শেখ হাসিনার তথাকথিত বিচার এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ, এই বিষয়গুলো নিয়েও তিনি সম্ভবত তারেক রহমান সরকারের সাথে আলোচনা করবেন। সম্প্রতি শেখ হাসিনা একাধিক দলীয় বৈঠকে এই ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটি আগের চাইতে পরিবর্তিত অবস্থানের দিকেই যাচ্ছে, অর্থাৎ আগের মতো নেই। শেখ হাসিনার বিচার বলেন, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ বলেন বা মানবাধিকার বলেন, এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আমেরিকাও ধারণা করা হচ্ছে যে এই বিষয়গুলোতে তাদের অবস্থান পরিবর্তন করছে। সেই ইঙ্গিত আমরা বিভিন্ন ঘটনায় পাচ্ছি, যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মুখ খোলেনি। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে সার্জিও গোর বাংলাদেশে এলে সেই সফরে সরকার কি বলবেন, সরকারের কি অবস্থান হবে, আমেরিকা তাকে কিভাবে মূল্যায়ন করবে, বাংলাদেশের সাথে চীন রাশিয়ার নতুন সম্পর্ককে আমেরিকা কিভাবে দেখবে এবং আমেরিকা কিভাবে রিয়্যাক্ট করবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকার যে ইমপ্লান্ট বাংলাদেশে রয়ে গেছে, ইনুস সরকার থেকে তারেক সরকারে যে রয়েছে ডক্টর খলিল, তার সাথেও আলোচনা হবে কি কি শর্তে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছিল এবং তার কতটুকু পূরণ হয়েছে, বাংলাদেশ কোন পথে, বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এবং সমগ্র পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ রয়েছে যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ঘটছে, এই সামগ্রিক বিষয় নিয়েও কিন্তু সার্জিও গোরের সাথে ডক্টর খলিলের একান্ত বৈঠক হবার কথা। আমরা সার্জিও গোরের আসন্ন সফরকে ঘিরে সকল তথ্য সংগ্রহের চেষ্টা করব এবং যখনই যে কোনো আপডেট পাই আপনাদের সাথে সেটা শেয়ার করব। তবে একথা নিশ্চিত বলা যায় যে সার্জিও গোরের এই সফরের মধ্য দিয়ে ওয়াশিংটন ঢাকাকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না, এই ব্যাপারে পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখেছি গত কয়েকদিনে জামাত এবং বিএনপির। জামাত স্পষ্টভাবে লিখিত আবেদনে জানিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া হবে না, এভাবে আচরণবিধি যেন তৈরি করা হয়। অর্থাৎ নির্বাচনী আচরণবিধিতেই থাকবে আওয়ামী লীগ করা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, যদিও এটা দলীয় নির্বাচন না। বিএনপির পক্ষ থেকে জানানো হলো যে কে নির্বাচনে অংশগ্রহণ করবে কে করবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। তার মানে নির্বাচন ব্যাপারে বিএনপি ডিরেক্ট না বলে একটু ইনডাইরেক্ট বলল, অর্থাৎ ভাতটা সোজা না খেয়ে ভাতটা মাথার পেছন দিয়ে পেঁচিয়ে খেয়ে তারা একেবারে স্পষ্ট বুঝিয়ে দিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে আপত্তি জানানোর প্রসঙ্গে বিএনপি যাবে না। কারণ বিএনপি সরকারে রয়েছে, এই ঘটনা যদি বিএনপি ঘটায় তাহলে মহা বিপদে পড়তে হবে তাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে যে
অভিযোগ, সেই একই অভিযোগে অভিযুক্ত হবে তারা। আওয়ামী লীগকে নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ আর তারা জীবনেও করতে পারবে না। সুতরাং বিএনপি সেই পথে হাঁটেনি। কনফিউশন ছিল নির্বাচন কমিশন তাহলে কোন পথে হাঁটবে। ডক্টর ইউনূসের তৈরি নির্বাচন কমিশন তারা কি ডক্টর ইউনূসের পরম বন্ধু জামাত এনসিপির পথেই হাঁটবে, নাকি সরকারি দল তারা যেভাবে ভাবছে সেই পথেই হাঁটবে? অতঃপর জানা গেল নির্বাচন কমিশনও তাদের আগের যে অবস্থান ছিল, মেটিকুলাস ডিজাইন তারা সাজানোর চেষ্টা করছিল, সেই অবস্থান থেকে যেমন ইউটার্ন করেছিল সেই ইউটার্ন অবস্থাতেই তারা থাকতে চাইছে। অর্থাৎ জামাতের আবেদন গ্রাহ্য হচ্ছে না। আর কি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যত আপনি আইন করেন আর না করেন, আদৌ কি আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তাদেরকে করতে দেয়া হবে? চলুন একটু বুঝে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দেয়া নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারটাতে জামাতের আবেদন তারা মানছে না। সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির না। তবে দ্বৈত নাগরিক কিংবা আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা নির্বাচন করতে পারবে না, এটা বলা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ওই খবরটা ওই একই। আজকে নির্বাচন কমিশন থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের কোনো আচরণবিধি তারা তৈরি করবে না। অর্থাৎ চাইলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এটা নির্বাচন কমিশনের ভাষ্য, কিংবা ইনডিরেক্টলি বিএনপির ভাষ্য। কিন্তু মাঠ পর্যায়ের যারা বিএনপি নেতাকর্মী কিংবা জামাত তো করতে দিতেই চায় না, মাঠ পর্যায়ের যারা জামাত কিংবা এনসিপি তারা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে চাইলে তাদেরকে আস্ত রাখবে? তাদেরকে নির্বাচন করতে দেবে? তাদের কাছে পরাজয়ের শঙ্কা থাকা সত্ত্বেও তাদেরকে বলবে যে আসো ভাই একসাথে নির্বাচন করি? এটা অবিশ্বাস্য, এটা হবে না, বাংলাদেশের কোথাও হবে না, 2-4টা জায়গায় ব্যতিক্রম ছাড়া, যাদের এই বিএনপি এবং জামাতের সঙ্গে ভালো গুডউইল রয়েছে, এরকম 2-4টা ব্যতিক্রম ছাড়া এই ঘটনা ঘটবে না। আরেকটা জায়গায় ঘটতে পারে, সেটা হচ্ছে যে গোপালগঞ্জের এলাকায়, যেখানে আওয়ামী লীগের দুর্দান্ত প্রতাপ, যেখানে বিএনপি জামাতের কোনো অবস্থানই নেই, সেখানে হয়তো ঘটতে পারে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে চাইবেন, সেখানে হয়তো তাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কিংবা তাকে সাইজ করার জন্য তার নামে একটা গায়েবী মামলা দিয়ে দেওয়া হবে। আর থানা তো রেডিই আছে, পুলিশের মানে ব্যাপার স্যাপার তো আমরা জানি, পুলিশ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপির সময় বিএনপি হয়ে যায়, ইউনূসের সময় ইউনূস হয়ে যায়, এই ব্যাপারগুলো আমরা জানি। সুতরাং মানে মামলা সত্য কি মিথ্যা সেটা যাচাই না করে পুলিশ মামলা নেবে এবং গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে লাগবে, সেই নেতা আর এলাকায় থাকতে পারবে না। ভোট করা তো অনেক দুঃস্বপ্নের একটা ব্যাপার, সেরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনাই রয়েছে। কিন্তু সেই পরিস্থিতি যদি হয়, তাহলে সরকারকে আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। তখন অনেকেই বলবে সরকার মুখে এটা বলেছে আন্তর্জাতিক মানে সম্প্রদায়কে তুষ্ট করার জন্য, কিন্তু তৃণমূলকে ইনফরমেশন দিয়েছে তোমরা তোমাদের মতো ওদেরকে নির্বাচন থেকে আটকে দাও। সেটা যদি প্রমাণিত হয়, সরকারের জন্য বাজে অবস্থা তৈরি হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের আদৌ কি কোনো পথ রয়েছে? আমার মনে হয় যে সেই পথটা কণ্টকাকীর্ণ, সেই পথটা খুব একটা আমরা দেখি না, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তো দেখেই না। কিন্তু সত্যি সত্যিই যদি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে কি হবে? মানে তাহলে আওয়ামী লীগের যারা ভোটার তারা কি করবে? স্থানীয় নির্বাচনে অবশ্য যেটা হয় সেটা হচ্ছে যে মুখ চেনাচেনিতে কিংবা এলাকার সম্পর্ক, এই ভিত্তিতেই নির্বাচনটা বেশি হয়। পলিটিক্যাল পার্সপেক্টিভে ভোটটা অনেকটাই কম হয়। বিশেষ করে আমরা যদি বলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেম্বার, এই নির্বাচনে এগুলো ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা, এলাকা, পাড়া, মহল্লা, এভাবেই নির্বাচন হয়। সেই ক্ষেত্রে হয়তো আওয়ামী লীগের ভোটারদের অন্য যারা ভোট করছে তারা কনভিন্স করতে পারবে। কিন্তু এই মুহূর্তে রাজনীতির যে অবস্থা, মানুষ এতটাই রাজনীতি সচেতন হয়ে পড়তে বাধ্য হয়েছে, যেখানে আওয়ামী লীগের ভোটাররা যদি বেঁকে বসে, আওয়ামী লীগের ভোটাররা যদি অল্টারনেটিভ কোনো পথ খুঁজতে চায়, তাহলে কিন্তু সেটা বিএনপির জন্য, জামাতের জন্য, সব পক্ষের জন্যই বিপদ হবে। তবে একটা লাভ হয়েছে বিএনপির, সেটা হচ্ছে জামাত যখন প্রকাশ্যে নির্বাচন কমিশনে অ্যাপ্লিকেশন দিয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য আচরণবিধি তৈরি করো, তখন এই বিএনপির এগেনেস্ট
যে জামাতের পক্ষে স্থানীয় সরকারে আওয়ামী লীগের ভোট চলে যাবে, যে ভয়টা ছিল এর আগে পর্যন্ত, সেই ভয়টা পুরোপুরি কেটে গেছে জামাতের আচরণের কারণে। আমার মনে হয় যে আওয়ামী লীগের যারা ভোটার তারা আর জামাতকে ভোট দেবে না। সুতরাং ওখানে একটা বড় বিপদ কমে গেছে এবং শঙ্কাও কমে গেছে বিএনপির। তবে বাংলাদেশে ভালো উদাহরণ যদি আপনি তৈরি করতে চান রাজনীতিতে এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের সমালোচনা যদি করতে চান নিজেদের নৈতিক অবস্থান ঠিক রেখে, নিজেদেরকে আওয়ামী লীগের মতো না করে, তাহলে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বলে আপনি বলছেন এবং সমালোচনা করছেন, খারাপ বলছেন, সেই কাজগুলো আপনি করবেন না, এটাই আমাদের প্রত্যাশা। স্থানীয় সরকার নির্বাচনটা উৎসবমুখর হোক, রাজনীতি দলবাজি এই ব্যাপারগুলোর ঊর্ধ্বে উঠি আমরা, সবাই মিলেমিশে ভোট করুক এবং যে সমাজে যে রিকনসিলেশনের ব্যাপারটা বারবার উঠে আসছে, যারা অপরাধী না, অপরাধের সঙ্গে যাদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, তাদেরকে অযথা হয়রানি করে, তাদেরকে সমাজে ডমিনেট করে, নেগেটিভলি ডমিনেট করে তাদেরকে পরাস্ত করার যে চেষ্টা, সেই চেষ্টা আগামীর জন্য কোনো শুভ বার্তা, শুভ ইঙ্গিত বয়ে আনবে না, সেটা ব্যক্তির জন্য হোক কিংবা কোনো দলের জন্য হোক। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।